হ্যালো ট্রেডার্স, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত ভিডিওতে আমি একটু মোটিভেশন কথাবার্তা বলেছিলাম, ঠিক আছে? আর আজ থেকে আমরা কি করব, একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব। অর্থাৎ কোনো একটা স্টকে ঢুকতে গেলে একটা রিটেলারের কী কী প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। প্লাস কিছুগুলো কোশ্চেন ছিল আপনাদের, সেই কোশ্চেনগুলো সলভ করব। প্লাস কিছুগুলো চার্ট প্যাটার্ন আমার মানে যেগুলো ভালো লাগে, কোন কোন চার্ট প্যাটার্নে আমরা ট্রেড নিব, ওই সমস্ত কিন্তু আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটা পুরো পয়েন্ট ওয়াইজ এক থেকে পুরোটা দেখুন, ঠিক আছে? আপনাদের অনেক কিছু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে। আর ঠিক আছে, আর এটা হচ্ছে আমার মাই রুলস, ঠিক আছে? আপনাদের যদি ভালো লাগে তো আমার রুল আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে? আপনাদের কোনো চাপ আমি দিচ্ছি না, ওকে? তো যারা স্টক মার্কেট নিয়ে সিরিয়াস, আজকের পর থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই সিরিয়াস। প্রত্যেকটা ভিডিওতে আমি যে চার্ট প্যাটার্নগুলো বলবো, অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলবো, ওগুলোরও যদি ওগুলো আপনারা মিস করে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আমি একটা কথা কিন্তু বারবার বলবো না, আপনি এই যে প্যাটার্নগুলো ভালোভাবে লক্ষ্য রাখুন। আমি যে কথাগুলো বলছি আজকে, সেই প্যাটার্নগুলো এবং সেই চার্ট প্যাটার্নগুলো আর আমি যেগুলো বলছি সেইগুলো কিন্তু একটু ভালোভাবে খেয়াল করুন। আর আপনি একটু লিখে রাখুন, ঠিক আছে? যাতে নেক্সট ট্রেড নিতে গেলে কোনো প্রবলেম না হয়, বা সেই প্রবলেম রিলেটেড যাতে কোনো কোশ্চেন আমাকে কমেন্ট না করা হয়, ওকে? তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্যাপারটা হচ্ছে, একটা স্টক যখন ব্রেকআউট দেয়, একজন কোশ্চেন করেছেন, তিনি বলছেন যে 4-6% যখন ব্রেকআউট দেয়, বা একটা যদি বড় ব্রেকআউট ক্যান্ডেল দিয়ে দেয় একটা ব্রেকআউট লেভেলের উপরে, তখন আমরা কি করব? এখানে ট্রেড নিতে কি নেওয়া যেতে পারে এই সমস্ত এরিয়াতে, যখন 4-6% আপে যখন ট্রেডটা ক্যান্ডেলটা ক্লোজ করে, ঠিক আছে? তো এই হিসাবে বলা যেতে পারে, আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে উইকলি ক্যান্ডেল যখন ক্লোজ করবে শুক্রবার দিন স্টকটাকে এন্ট্রি নিতে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, যিনি যে কোশ্চেনটা করেছিলেন যে 4-6% কিন্তু স্টকটা আপে চলে যাচ্ছে, এর একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে, আপনি যদি বৃহস্পতিবার ট্রেড নেন, সোমবার, মঙ্গলবার, বুধবার কিন্তু নেওয়া যাবে না। কি বললাম? বৃহস্পতিবার যদি ট্রেডটা নেন, তাহলে আপনার সম্ভাবনা থাকবে শুক্রবার কিছুটা হলেও আপ যাওয়া। কারণ স্টকটা যখন বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ব্রেকআউট লেভেলের উপরে আছে, আমাদের একটা গেস থাকতে পারে যে শুক্রবারও কিন্তু স্টকটা আপে থাকবে। শুক্রবার দিন একটা স্টকের কিন্তু আমরা বেস্ট প্রাইসটা পেতে পারি। যে স্টকটা পরবর্তীকালে ব্রেকআউট দেবে বা ব্রেকআউট লেভেলের উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে, সে কিন্তু শুক্রবারও সামান্যতম বাড়ার একটা সম্ভাবনা থাকে, একটা পসিবিলিটিস থাকে। অর্থাৎ আপনি যদি এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে চান, এই যে 4-6% যদি গেইন হয়ে যায়, তো এই ব্যাপারটা কিন্তু যদি আপনি না মানতে পারেন, তাহলে কিন্তু আপনাকে বৃহস্পতিবার ট্রেড নিতে হবে। কখন? 3:30টার একটু আগে, ওকে? তো এক্ষেত্রে এটা বললাম। আরও একটা ব্যাপার আছে, যদি আপনারা এই বড় ক্যান্ডেলকে অ্যাভয়েড করতে চান, তাহলে আরও একটা ব্যাপার আছে। সেটা কি করা যায়? ধরুন এটা হচ্ছে উইকলি ব্রেকআউট, এটা ধরুন ব্রেকআউট এরিয়াটা ধরুন 200 টাকা, এর আপার লেভেলটা, ওকে? আর এইটা হচ্ছে ধরুন 212 টাকা, অর্থাৎ 6% আপ। তখন আপনারা কি করবেন? ধরুন আপনি বৃহস্পতিবার ট্রেড নেননি, আপনি শুক্রবার ট্রেড নিয়েছেন। এখানে এই ক্লোজিং প্রাইসটা কত? 212 টাকা, অর্থাৎ আমরা 212 টাকার কাছাকাছি কিন্তু আমরা ট্রেডটা নিয়েছি শুক্রবার। তখন আমি কি করব? তখন করা যেতে পারে, এই যে শুক্রবার ট্রেডটা নিলাম, আমার ট্রেডিং ব্যালেন্স যেটা, আমরা যে ক্যাপিটালটা এই ট্রেডটাতে কিন্তু আমরা ডিপ্লয় করব, ওই ক্যাপিটালের 3/1 বা 4/1 কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব। এখানে পুরো টাকাটা আমরা এখানে এন্ট্রি নেব না। এন্ট্রি লেভেলের যে এই যে টাকাটা, এটা কিন্তু পুরোটা এন্ট্রির টাকা নয়, এটা কিন্তু আমরা সামান্য টাকা আমাদের ট্রেডিং, যদি আমি এখানে স্টকটাকে যদি আমি মনে করি আমি এখানে 10,000 ডিপ্লয় করব, তাহলে আমি 2,500 টাকা বা 3,000 টাকা এখানে আমি এন্ট্রি নিয়ে স্টার্ট করলাম। আমি স্টকটাকে ওয়াচ লিস্টে রাখলাম, আমার হাতের মধ্যে রাখলাম, আমার ট্রেডিং ভিউ চার্টে
একটা পার্টে আমি রাখলাম যে স্টকটাকে এন্ট্রি নিয়ে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। এখানে আপনি তখন কি হলো, তখন যদি স্টকটা নেমে আসে তাহলে কিন্তু আপনার এতটা লস হওয়ার কথা হবে না। আর আপনি যদি এখানে পুরো টাকাটা ডিপ্লয় করে দেন, ধরুন পুরো 10,000 টাকা আপনি এখানে ডিপ্লয় করে দিলেন, স্টকটা যদি তার পরের দিন 6% মাইনাস চলে যায় তখন কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে। তো সেই জন্য বলছি এখানে আপনি 4 ভাগের 1 ভাগ বা আমাদের 3 ভাগের 1 ভাগ কিন্তু এখানে পয়সা মারতে হবে। আবার নেক্সট টাকাটা কোথায় মারবো, যখন স্টকটা রিটেস্ট করবে এই জায়গাতে, যখন স্টকটা এই এরিয়াতে রিটেস্ট করবে কোনো ডেইলি ক্যান্ডেল, কি বললাম, ডেইলি ক্যান্ডেল, পারলে লিখে নিন আপনারা। হ্যাঁ, যদি কোনো ডেইলি ক্যান্ডেল এখানে বুলিশ ক্যান্ডেল শো করে তখন কিন্তু আবার এই যে 4 ভাগের বলেছিলাম না, 4 ভাগের তার একটা অংশ আবার এখানে মারতে পারি। ওকে, দিলে আমাদের কি হলো, ব্যালেন্সটা এভারেজ হয়ে গেল না। স্টকটা যদি আপে যায় তাহলে কিন্তু ব্যালেন্সটা আমার এভারেজ হয়ে গেল। তাহলে এই প্রবলেমটা কিন্তু সলভ করা গেল কি, এই যে যদি এই যে আপে মানে স্টকটা ব্রেকআউট ক্যান্ডেল যদি আপে থাকে তাহলে আমরা কি করব, তাহলে এ সলভ হচ্ছে দুটো। আপনি পারলে যদি অ্যাক্টিভ ট্রেডার হন তাহলে কিন্তু আপনি বৃহস্পতিবার ট্রেড নেন, নতুবা ট্রেডিং ক্যাপিটালের সামান্যতম অংশ এখানে আপনি এন্ট্রি নেন শুক্রবার দিন, সামান্যতম অংশ। আর পরের টাকাটা কখন আমরা ঢোকাবো, যখন স্টকটা রিটেস্ট করবে তখন কিন্তু আমরা এখানে ঢোকাতে পারি, ঠিক আছে। তো এটা মানে ছিল 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো এই একই ব্যাপারে, যখন একটা স্টক, এটা ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলবো, যখন কোনো একটা স্টক ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করে, রিটেস্ট, তখন কিন্তু স্টকটা আপে যাওয়ার সম্ভাবনা বেশি। মানে রিটেস্ট, ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট ইজ মোর পসিবল টু গোয়িং আপ। মানে যে স্টকটা ব্রেকআউটের পরে রিটেস্ট করে তার উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। লিখলেন 2 নম্বর পয়েন্ট। এবারে 3 নম্বর পয়েন্ট বলি, খাতায় লিখে নিলে আপনাদের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। এগুলো কিন্তু বারবার বলবো না, আমরা স্টকে চলে যাব, এটা কিন্তু স্টক স্পেসিফিক এরপরে আমরা আলোচনা করব, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখুন একটা, এটা যদি আমার ব্রেকআউট এরিয়া হয়, কোনো একটা স্টক যদি এরকমভাবে কাজ করে, ব্রেকআউট দেয়নি, এখানে দেখবেন ছোট্ট করে একটা কাজ করবে, কাপ অ্যান্ড হ্যান্ডেল, কাপ আর তার হ্যান্ডেল। যদি এরকমভাবে কোনো একটা চার্ট শো করে এর উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। 3 নম্বর পয়েন্ট, যখন কোনো একটা স্টক কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন শো করে, কি বললাম, কাপ অ্যান্ড হ্যান্ডেল, লিখে রাখুন, প্যাটার্ন শো করে তার উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। ইট ইজ এ গেম অফ পসিবিলিটিস, বললাম আগে থেকেই বলেছি, প্রথম দিন থেকে বলে যাচ্ছি আমি, সম্ভাবনা বেশি, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট গেল, হলো। 4 নম্বর পয়েন্ট কি বলবো, 4 নম্বর পয়েন্ট হচ্ছে এমনও হতে পারে কোনো একটা চার্ট, এইটা দেখবেন কোনো একটা চার্ট এরকম হয়ে এইখানে ফ্ল্যাগ প্যাটার্ন করছে, এই ফ্ল্যাগ প্যাটার্ন যদি ব্রেকআউট দেয় ওরও কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ কাপ অ্যান্ড হ্যান্ডেল। ওকে, আমি কাপ অ্যান্ড হ্যান্ডেল আগেরটা কি বলেছিলাম, এরকমভাবে হবে, দিয়ে সোজা চলে যাবে। এটা কি হবে, এটা হচ্ছে ঘোরাফেরা করবে একটা এরিয়াতে, তখন যদি ব্রেকআউট দেয় তার ব্রেকআউটটা উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমি বললাম কি ওই ব্রেকআউটটার সম্ভাবনাটা প্রবল। কেন ব্রেকআউটগুলো ফেল হচ্ছে, যিনি প্রশ্ন করেছিলেন যে কেন অধিকাংশ ব্রেকআউট ফেল হয়ে যায়, আমরা এই সমস্ত লক্ষণ যদি দেখতে পাই কোনো একটা স্টকে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এবং এই ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট যদি আমরা কোনো স্টকে দেখতে পাই, তখন আমরা মনের মধ্যে ভাবতে পারি যে স্টকটা হয়তো ব্রেকআউট হতে পারে, মানে এর সম্ভাবনা প্রবল থাকবে, ঠিক আছে। এটা হলো 3 নম্বর, এটা 4 নম্বর পয়েন্ট লিখলাম। এবারে দেখুন 5 নম্বর ব্যাপার কি হচ্ছে। আচ্ছা, 5 নম্বর ব্যাপার হচ্ছে, 5 নম্বর বললাম এভারেজ। এভারেজ করা কি ঠিক, একজন কোশ্চেন করেছিলেন। এটা রুল, মানে আমাদের রুলও হয়ে যাচ্ছে, আমাদের নিয়মকানুনও হচ্ছে এবং কোশ্চেনও অ্যান্সার দেওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ধরুন এভারেজ করা কি ঠিক,
হ্যাঁ, এভারেজ করা ঠিক। কখন ঠিক করবো আমরা এভারেজটা? আমরা তখনই এভারেজ করব যখন স্টকটা রিটেস্ট করবে, এখানে আরেকবার পয়সা মারলাম, নতুবা যখন স্টকটা আবার এখানে ব্রেকআউট করে আবার এখানে চলে যাবে, মানে ব্রেকআউটের পরে যদি আবার ব্রেকআউট করে তখন কিন্তু এখানে আবার আমরা ইনভেস্টমেন্ট করব। ব্যাপারটা বুঝতে পারলেন? আমরা পুনরায় ইনভেস্টমেন্ট কোথায় করব, অর্থাৎ এভারেজটা কোথায় করব, বা এভারেজ নয়, সরি, এটা হচ্ছে আবার রিইনভেস্ট কথা বলছি। যখন আমরা রিটেস্ট করাতে এইখানে আমরা রিটেস্ট করব, এখানে ইনভেস্টমেন্ট করব, প্লাস যখন আবার এর হাইটা ব্রেকআউট করবে তখন আমরা এই জায়গাতে আবার পুনরায় টাকা ইনভেস্ট করতে পারি। এই জায়গাতে কোনো কোনো ক্ষেত্রে, এটা কিন্তু সব স্টকে এরকমভাবে হয় না, এটা কিন্তু গেম অফ পসিবিলিটিস। বললাম 60 থেকে 70% বা 80% স্টক কিন্তু এইভাবে কাজ করে দেখা গেছে, এবং এটা আমার দৃষ্টিভঙ্গি বলছি আমি, আপনি আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন। আমি বারবার একটা কথা বলছি, এগুলো কিন্তু আমি আমার মত বলছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যদি কোনো একটা স্টকে এভারেজ করতে হয়, ধরুন কোনো একটা স্টক এরকম গেছিল, ব্রেকআউট করেনি, ধরুন ব্রেকআউট করেছে আবার ফলস খেয়েছে, ধরুন ডেইলি টাইম ফ্রেমে এর সাপোর্ট লেভেল ভেঙে গেছে, এইখানে চলে এসছে, তখন কি আমরা এভারেজ করবো? এখানে কোনো দিন করবো না। এখানে আমরা স্টপ লস নিয়ে বেরিয়ে আসবো। আমরা লসে এভারেজ করব না, কোনো দিন করব না। যে লসে যায়, মাইনাস যায়, সে পরপর লস যেতে থাকে, তার সাপোর্ট লেভেলের কাছাকাছি সে আসবে, সেখানে আমরা টাকা ইনভেস্টমেন্ট করব না। অনলি কোথায় করব? যদি কোনো সাপোর্টের কাছাকাছি আসে স্টকটা, তখন কিন্তু আমরা এভারেজ করতে পারি, আপনার ক্যাপিটাল অনুসারে, আপনার ম্যানেজমেন্ট অনুসারে, ঠিক আছে? আমরা লসে কিন্তু ট্রেডিং পারপাসে ইনভেস্টমেন্ট করব না। যদি আপনারা স্টকটাকে ভালোভাবে ফান্ডামেন্টালি বিশ্লেষণ করে থাকেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট করুন লসে, ইনভেস্টমেন্ট পারপাসে বলছি। ট্রেডিং পারপাসে কোনো দিন আমরা লসে এভারেজ করব না। যে স্টক নামে সে নামতেই থাকে, আর যে বাড়ে সে বাড়তেই থাকবে। এটা আমি আমার দৃষ্টিভঙ্গি বললাম, ঠিক আছে? তো এটা হলো 5 নম্বর পয়েন্ট। এভারেজ কখন করা হয়? লসে নয়, আমরা সবসময় আপে এভারেজ করব। যখন স্টকটা উপরের দিকে যাবে আমরা আপে এভারেজ করব, ঠিক আছে? তো চলুন, এটা 5 নম্বর গেল। এবারে 6 নম্বর পয়েন্ট কি হবে? 6 নম্বর পয়েন্ট হচ্ছে কোনটা দেখতে হবে, কোনটা মেন ব্রেকআউট আর কোনটা সেকেন্ডারি ব্রেকআউট। মেন ব্রেকআউট কোনটা? একটা এরিয়া যখন বারবার ধাক্কা খাবে, সেই ব্রেকআউটটা আপে যাওয়ার সম্ভাবনা প্রবল। মাথায় ঢুকিয়ে নিন, একদম খাতায় লিখে নিন একদম। এই সমস্ত কথাবার্তা হয়তো বা ইউটিউবে কেউ বলেছে বা পরবর্তীকালে বলবে, আমি জোর দিয়ে বলছি না, হয়তো কেউ বলেছে, ঠিক আছে? তো আপনি ব্যাপারটা শুনে নিন। যদি কোথাও শুনে থাকেন তাহলে আবার আপনি শুনেন, আর যদি না শুনে থাকেন তাহলে লিখে নিন খাতায়, ঠিক আছে? এটা আমি আমার দৃষ্টিভঙ্গি বলছি। আমি দেখেছি যে সমস্ত এরিয়াগুলো বারবার ধাক্কা খাচ্ছে এবং এইটা যদি ব্রেকআউট দিয়ে দেয়, স্টকগুলো কিন্তু আপনি আপনার যে স্টকগুলো নেওয়া আছে সেগুলো কিন্তু আপনি যাচাই করুন দেখে যে এই ব্যাপারগুলো হচ্ছে কি না। ওকে, তো দেখুন, যে এরিয়াটা বারবার ধাক্কা খেয়ে যে এরিয়াটা ব্রেকআউট হয়ে যায় সেখানে কিন্তু এটা হচ্ছে স্ট্রং, কি বললাম, এটা হচ্ছে স্ট্রং ব্রেকআউট। এখানে ব্রেকআউটটা ফেলিওর সম্ভাবনা কম আছে, এখানে উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল। যে এরিয়া বারবার ধাক্কা খায় যদি ব্রেকআউট দিয়ে দেয়, ওখানে কিন্তু স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা হচ্ছে প্রাইমারি, অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে মেইন ট্রেডিং। এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে মেইন ট্রেডিং। কোনো একটা এরিয়া যদি কোনো ব্রেকআউট দিয়ে দেয় বারবার ধাক্কা খাওয়ার পরে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেডিং বা মেইন ট্রেডিং। এরপরে যখন ব্রেকআউট লেভেল তৈরি হচ্ছে, ব্যাপারটা খুবই ভ্যালুয়েবল কথা, আমরা অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাচ্ছি পরপর। এ সমস্ত কথা কিন্তু আপনি কোথাও পাবেন না শুনতে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ব্যাপারটা, ঠিক আছে? দেখুন,
স্টকটা ব্রেকআউট দিল এখানে, আবার যখন দেখবেন ছোট্ট করে রিটেস্ট করে আবার কিন্তু সাপোর্ট লেভেল থেকে আবার উঠে যাচ্ছে। এই যে ব্রেকআউট, এই ব্রেকআউট কিন্তু উইক হবে এর থেকে। এটা হচ্ছে মেন ব্রেকআউট, এটা হচ্ছে সেকেন্ডারি ব্রেকআউট। আমি কি বললাম, এটা হচ্ছে সেকেন্ডারি ব্রেকআউট, এটা হচ্ছে মেন ব্রেকআউট। মেন ব্রেকআউট ইজ মোর কনফিডেন্টলি আমরা নিব এটা, রাদার দ্যান সেকেন্ডারি ব্রেকআউট। এই ব্রেকআউটের থেকে এই ব্রেকআউট কিন্তু উইক। আমাদের মেন ব্রেকআউট এরিয়া হচ্ছে এইটা, আমাদের প্রফিট হচ্ছে, মেন প্রফিট হচ্ছে এইটা। এই প্রফিটটা কিন্তু নাও হতে পারে, দেখবেন এই প্রফিটটা আপনি নাও নিতে পারেন। এই প্রফিটটা দেখবেন আপনি ইনভেস্ট করলেন, দেখবেন আবার এখানে চলে এসছে, বা স্টকটা আবার নেমে করে এখানে চলে এসছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম। আপনি দেখবেন অ্যাপেলো টায়ার দেখে নেবেন, আমি বলে দিলাম অ্যাপেলো টায়ার দেখবেন সেম প্যাটার্ন আছে। অর্থাৎ মেন ব্রেকআউট আমাদের চিন্তা হবে কোনটা মেন ব্রেকআউট আর কোনটা সেকেন্ডারি ব্রেকআউট। এগুলো আপনারা চোখ খান খুলে একদম মানে বুঝে রাখুন যে চারটা বললাম এটা, আর প্রয়োজনে আপনি মানে খাতায় লিখে নিন, দিয়ে আপনি চার্টগুলোকে মিলিয়ে দেখুন কোনটা মেন ব্রেকআউট আর কোনটা সেকেন্ডারি ব্রেকআউট। আমি কি বললাম, এটা হচ্ছে মেন ব্রেকআউট। মেন ব্রেকআউট ইজ মোর পাওয়ারফুল দেন সেকেন্ডারি ব্রেকআউট। এটা আমি একটা নিয়ম তৈরি করেছি, এরকম নিয়ম কিন্তু কোথাও লেখা নেই বা কোনো খাতাতে লেখা নেই। আমি আমার নিয়ম মানে আমার মতো করে একটা নিয়ম বের করেছি আর কি। তো সেইটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করলাম। ঠিক আছে, যে একটা রিটেল ট্রেডার কোথায় প্রবলেমে পড়ে, সেই প্রবলেমগুলো শর্টলিস্ট করে করে কিন্তু আমি এগুলো বের করেছি, এবং এগুলো কিন্তু সবই আপনাদের জন্য, যাতে আপনারা 1% হলেও যদি আপনারা এখান থেকে কাজে আসে তো তাহলে কিন্তু আমি ধন্য। ঠিক আছে, তো চলুন দেখে না যাক। তাহলে ব্যাপারটা মনে থাকলো, এটা কিন্তু খুবই ভাইটাল, এটা কিন্তু খুবই ভাইটাল। 60 থেকে 70% কিন্তু এরকমভাবে কাজ করে। এটা কিন্তু যখন ট্রেন্ড নেবেন আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, কোনটা মেন ব্রেকআউট আর কোনটা সেকেন্ডারি ব্রেকআউট। ঠিক আছে, এবারে আমাদের 7 নম্বর রুল। একজন প্রশ্ন করেছিলেন, এটা প্রশ্নের অ্যান্সারও আমার এবং আমার টেকনিকও, যে বলছেন যে স্টপ লস কি আমরা লাগিয়ে রাখবো, স্টপ লস কি লাগিয়ে রাখবো। এটা বলি যে স্টপ লসটা আমি কি বলেছিলাম, স্টপ লস ইজ নট ডিফাইন। ইটস কি করে, এটা স্টক টু স্টক কিন্তু ভ্যারি করে, স্টক টু স্টক কিন্তু এটা ভ্যারি করে, এটা কিন্তু কোনো ডিফাইন নয়। আপনি ধরুন একটা ব্যাপার আমি এক্সাম্পল দিচ্ছি, একটা আপনি ব্রেকআউট দিল একটা স্টক যখন ব্রেকআউট দিয়েছে, ধরুন ব্রেকআউট দিয়েছে এখানে, আমি কি বলেছিলাম যে কোনো নিয়ম নেই। দেখবেন কোন স্টকের ব্রেকআউট ক্যান্ডেলটা অনেক বড় হবে, তো কোনোটা স্টকের ব্রেকআউট ক্যান্ডেলটা অনেক বড় হবে, তখন আপনি এই বড় ক্যান্ডেলের নিচে স্টপ লস লাগাতে পারেন। কখনো বা এরকম হবে, এখানে যদি ক্যান্ডেল হয় ছোট্ট 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 করে হবে, এগুলো হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল ছিল, তখন যে 3টে গ্রিন ক্যান্ডেল ছিল যেখান থেকে স্টকটা বুল রান শুরু করেছিল তার লেভেলে একটা স্টপ লস হবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের স্টপ লস কিন্তু ডিফাইন নয়, স্টপ লস কিন্তু স্টক বাই স্টক কিন্তু ভ্যারি করে, এবং এটা কিন্তু স্টক বাই স্টক মানে ভ্যারি করবে, এবং এর একটা সার্কেলও আছে। দেখবেন যখন বুল রান চলবে তখন কিন্তু স্টপ লস আবার হিট করবে না, স্যাক করে মেরে দেবে। আবার দেখবেন যে আপে এসে একটা ব্যারিস মার্কেট সিস্টেম বা একটা ব্যারিস সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে, তখন কিন্তু আবার সে ব্রেকআউট লেভেলের কাছাকাছি চলে যাবে, মানে সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, তো তাহলে এখানে আপনি ডিফাইন করে রাখতে পারেন না যে আমাদের এটাই স্টপ লস এরিয়া, আমি সেট করে রাখলাম, এরকম করলে কিন্তু হবে না। আমাদের স্টক বাই স্টক কিন্তু আমাদের দেখতে হবে যে কোথায় স্টপ লসটা দিলে সুবিধা হয়। এটা কিন্তু আমি আমার নিজস্ব রুল বললাম, মানে কোনো বইতে কিন্তু লেখা নেই, আমি কিন্তু আমার একটা নিজস্ব মতো করে একটা বললাম, এবং এগুলো যদি বইয়ের আকারে বের করা হয় তাহলে আমাদের একটা ভালো বইও মানে আশা করি হয়ে যেতে পারে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে স্টপ লসটা ডিফাইন করা যাবে না, এটা স্টক বাই স্টক ভ্যারি করবে। ঠিক আছে, তো এটা ছিল রুল। তারপরে দেখব
একজন বলেছিলেন যে 8 নম্বর ব্যাপারে যদি আমি বলে থাকি এটা, যে 20 থেকে 30% যদি কোনো একটা স্টকে আমরা পেয়ে যাই তখন আমরা কি করব, স্টকটা থেকে বেরিয়ে আসবো না স্টকটাতে ইনভেস্টেড থাকবো। তো আমার মতে আমি যেটা বলে থাকি 20 থেকে 30% যখন আমরা স্টকটাকে মানে যদি স্টকটা বেড়ে যায় তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে করব আমরা মেন ক্যাপিটালে ধরুন 50,000 টাকা আপনি লাগিয়েছিলেন বা 10,000, তার যদি 30% আপনি পেয়ে যান, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে এই যে প্রফিটের টাকাটা 30% সেইটা কিন্তু আপনাকে স্টকটাতে রেখে বাকি মেন ক্যাপিটালটা কিন্তু বের করে নিতে হবে আপনাকে। 30% গেইন মানে বিশাল ব্যাপার, বুঝতে পারছেন? তাহলে কি বললাম, 10,000 টাকা 30% মানে কত, 10,000 ইন্টু 30% মানে 3,000 টাকা। তো 3,000 টাকা যদি আপনি স্টকটাতে রেখে বাকি টাকাটা কিন্তু আপনি বের করে নিতে পারেন। এটাই হচ্ছে ট্রেডিংয়ের একটা সেফ সিস্টেম। 30% যদি আপনি কোনো একটা স্টকে মানে আপনি গেন করে নেন, সেখান থেকে প্রফিটের টাকাটা রেখে দিন, 30% যে প্রফিটটা করেছেন, বাকি যে মেন ক্যাপিটালটা রয়েছে ওটা কিন্তু আপনি সেখান থেকে বের করে আনুন। ওকে, এটাই ছিল একটা আমি আমার মতো করে বললাম। আপনারা যদি রিস্ক ক্যাপিটাল রাখেন বা যদি স্টকটা ভালো হয় তাহলে কিন্তু আপনি আরও হোল্ড করতে পারেন, ঠিক আছে। যদি আপনি 30% নিয়ে বেরিয়ে এলেন, দেখবেন নেক্সট দিন কিন্তু আবার 10% মেরে দিয়েছে, তখন কিন্তু আপনি রিগ্রেট ফিল করবেন যে যদি আমরা রেখে দিতাম। তো এখানে কোনো রিগ্রেটের কোনো ব্যাপার নেই। আর স্টক মার্কেট আমি বলেছিলাম আগে, এ হচ্ছে ভগবান, এ যা দেবে তা আমাদের নিতে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট রুল দেখি আমাদের কি আছে। নেক্সট রুল দেখুন কি বলছি, সম্ভবত 9 নম্বর হবে। কোনো একটা স্টকে যদি কোনো একটা ব্রেকআউট দেওয়ার পরে কোনো একটা ক্যান্ডেল, মন দিয়ে শুনবেন, যদি একটা স্টকে একটা ব্রেকআউট দেওয়ার পরে দেখবেন ব্রেকআউট ক্যান্ডেল যদি এটা হয়, তো ধরুন ধরুন একটা এইটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল। দেখবেন এই ক্যান্ডেলের পরে দেখবেন এই এরিয়াতে দেখবেন কিছুগুলো ক্যান্ডেল শো করছে। এখানে অনেক দিন যাবত 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখবেন এই এরিয়াতে ক্যান্ডেলগুলো শো করছে, মানে একটা এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছে। যদি এরকমভাবে ব্যাপারটা হয় তাহলে কিন্তু এর উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, অর্থাৎ এটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। এটার তো আমরা কি বললাম, এটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে পড়ে আছে, এখানে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল। আপনি কিন্তু এখান থেকে এক্সিট করতে পারেন না কোনো দিন। যখন কোনো একটা স্টক ছোট্ট এরিয়ার মধ্যে ঘোরাফেরা করে এবং এর আপ যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু এই স্টকটা উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। এখানে কিন্তু আপনি ইনভেস্টেড থাকতে হবে আপনাকে, এখান থেকে এক্সিট হলে কিন্তু হবে না। এটা কিন্তু পেশেন্সের গেম আছে এখানে, আপনার এখানে ধৈর্যটা পরীক্ষা নিচ্ছে সে। এই স্টকটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা, একটা পসিবিলিটিস রয়েছে, এটা একটা সম্ভাবনা। আমি এটা বললাম যে গেম অফ পসিবিলিটিস বলেছিলাম, সেই একই ব্যাপারে এটা কিন্তু একটা পসিবিলিটি। এর কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, এখান থেকে আপনি এক্সিট কোনো দিন হতে পারেন না, ঠিক আছে। তো আপনি আপনাদের চার্টগুলো যে আমি নিয়মগুলো বললাম, ওই নিয়মগুলো কিন্তু আপনার চার্টগুলো দেখুন যে আমার নিয়মগুলো রুলগুলো ফলো হচ্ছে কিনা। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবারে বলি আরও নিয়ম আছে একটা, 10 নম্বর রুলস। আপনারা যদি এতক্ষণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝবো যে আপনি খুব সিরিয়াস মানে স্টক মার্কেটে, ঠিক আছে। তো 10 নম্বর রুল হচ্ছে, একটা স্টকে যখন ব্রেকআউট দিয়ে দেয়, তো একটা বড় ক্যান্ডেল যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে আপনাকে হুট করে ঢোকা যাবে না। কি বললাম, আপনি ধরুন না একটা ব্রেকআউট আপনি মানে পেলেন, আপনি ধরুন এখানে আপনি এন্ট্রি নিলেন যে কোনো সময়। আমি এটা ব্রেকআউট লেভেলের কথা বলছি না, এটা যে কোনো সময় যদি একটা ক্যান্ডেল যদি একটা বড় ক্যান্ডেল মেরে দেয়, কোনো একটা স্টক যদি একটা বড় ক্যান্ডেল দিয়ে দেয়, ধরুন এই ক্যান্ডেলটা ধরুন 10% বা 8% ক্যান্ডেল, তখন আপনাকে হুট করে এখানে পুরো টাকা ডিপ্লয় করা যাবে না। এটা আমি আগেও বলেছিলাম, এখন একটু মডিফাই করছি, যাবে না। কারণটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে
স্টকটা কিন্তু নেমে 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 এই লেভেলে কিন্তু আসে, অর্থাৎ রিটেস্ট কিন্তু এটাকে করবে। আমি যে রিটেস্ট বলেছিলাম সেই একই রকম ব্যাপারে একটা ক্যান্ডেলকে কিন্তু এটা ব্রেকআউট এরিয়া হতে পারে বা নাও হতে পারে। আমি যে ব্যাপারটা বলছি ওটা মানে ভালোভাবে বুঝুন। একটা বড় ক্যান্ডেলকে দেখে যদি আপনি এখানে এন্ট্রি নেন, হেই তো এটা তো বিশাল বড় ক্যান্ডেল মেরেছে, এখানে আমরা এন্ট্রি নিয়ে নিই, এ পরে কিন্তু বেড়ে যেতে পারে, কিন্তু না, অনেক ক্ষেত্রে কিন্তু 70 থেকে 80% ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। স্টকটা কিন্তু রিটেস্ট করে আবার এই লেভেলে কিন্তু আসে, আপনি মিলিয়ে দেখে নিন। তখন এটা কিন্তু হবে আপনাদের মেন এন্ট্রি পয়েন্ট। এখানে কিছু অংশ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনাদের ফিল হয় যে পরবর্তীকালে বেড়ে যেতে পারে। আমি একটা পসিবিলিটিস নিয়ে বললাম। বেশিরভাগ ক্ষেত্রে স্টকটা কিন্তু ওর পাদদেশে এসে হাজির হয়, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেয়, তারপরে স্টকটা বুল রান শুরু করে। এটা আমাদের মতো রিটেলকে ওরা কি করছে, ওরা ট্র্যাপে ফেলে দিচ্ছে। এফআইআই আর ডিআই কিন্তু ফুট করে বাই করে নিল, তখন সব রিটেলার কী করলো, হুট করে গিয়ে এখানে জমা হয়ে যাবে। তারপরের দিন থেকে দেখবেন শার্ট করে স্টকটা আবার নিচে নেমে নেমে চলে আসবে। এখানে অ্যাগ্রেসিভলি এখানে ট্রেড নেওয়া যাবে না। ওয়েট ফর রিটেস্ট হেয়ার, আমাদের রিটেস্টের জন্য এখানে ওয়েট করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। ইটস এ গেম অফ পসিবিলিটিস, আমি আবারও বলছি, প্লাস ইটস মাই রুল অনলি। ঠিক আছে, তো আমি এটা দেখেছি বলে আমাদের একটা চিন্তা ভাবনা আছে বলে আমি এটা বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, যাতে আপনারা লস না করেন বা ক্ষতি না করেন, সবই কিন্তু আপনাদের জন্য ডেডিকেটেড। ওকে, তো চলুন নেক্সট দেখি। আমাদের পরবর্তী রুল হচ্ছে, দেখুন, যদি 11 নম্বর রুল দিয়ে থাকি, এটাকে আমরা ডেইলি ক্যান্ডেলে অর্থাৎ ডেইলি ব্রেকআউটে আমরা কাজ করব না। এটা বলে থাকি যদি কোনো একটা, ধরুন অনেক ক্ষেত্রে হবে এটা, যদি একটা ব্রেকআউট লেভেল হয়, দেখবেন আপনি ধরুন সোমবার একটা ক্যান্ডেল মেরে দিল গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট, তার পরের দিন থেকে দেখবেন নেমে 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 স্টকটা কিন্তু একে ক্রস করে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে উইকলি ক্যান্ডেলটা কেমন হবে, এটা যদি ব্রেকআউট এরিয়া হয়, দেখবেন এটা কিন্তু উইক এরকমভাবে দাঁড়িয়ে গেছে, কি তাই তো? তাহলে এটা কি আমাদের ব্রেকআউট ক্যান্ডেল হলো? এটা কিন্তু আমাদের ব্রেকআউট ক্যান্ডেল হতে পারে না, স্টকটা কিন্তু আবার এখান থেকে মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। পুরো প্র্যাকটিক্যাল বললাম, রিয়েল প্র্যাকটিক্যাল ঘটনাটা বললাম। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকেরা কিন্তু মানে মানে অনেক ট্রেডার কিন্তু এখানে ব্রেকআউট ট্রেড নিতে গেলে কিন্তু এখানে ফলসকে যায়। যে যিনি বলেছিলেন যে ব্রেকআউটগুলো কেন ফলস হয়, এটা কিন্তু তার মধ্যে কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে এটা। আমরা ডেইলি ক্যান্ডেল দেখে নিয়ে নিলাম সোমবার বা মঙ্গলবার, ফট করে কিন্তু স্টকটা আবার নিচে নেমে গিয়ে স্টকটা এরকম উইক দিয়ে চলে গেল, কি তাই তো? তো এই সমস্ত এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, আমাদের অনলি ট্রেড করতে হবে উইকলি টাইম ফ্রেমে। ইটস মাই রুল অনলি। আবার বলছি আমি, আমাদের কাজ করতে হবে কোথায়, বা আমি কাজ করি উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেম অনলি। কোনো কোনো ক্ষেত্রে, যে প্রথমে বলেছিলাম, কোনো কোনো ক্ষেত্রে বৃহস্পতিবার আমরা ট্রেড নিতে পারি যদি স্টকটার ফান্ডামেন্টাল এবং চার্ট প্যাটার্ন ঠিকঠাক থাকে। ঠিক আছে, এরপরে বলি খুবই একটা ভাইটাল ব্যাপার, যে মনে পড়লো আমাদের একটা খুবই ভাইটাল ব্যাপার। এটা হচ্ছে এখনো পর্যন্ত বলিনি আমি এই ব্যাপারটা, 12 নম্বর, এটা হচ্ছে রেজাল্ট ডেট। অর্থাৎ রেজাল্ট ডেটে কিন্তু আমরা ট্রেড করব না। এটা কিন্তু আমাদের স্টক মার্কেট কিন্তু 70% কিন্তু রেজাল্টের উপর ডিপেন্ড করে। আপনারা জানেন কি, স্টক মার্কেটে 70% বলা ভুল হবে, কিন্তু মানে প্রায় 100% হলেও মানে বললেও কিন্তু ভুল হবে না। পুরোটা কিন্তু রেজাল্টের উপরে দাঁড়িয়ে থাকে। যদি কোনো ব্রেকআউট লেভেলের কাছাকাছি দেখবেন কোনো একটা স্টক যদি রেজাল্ট ভালো থাকে, তাহলে কিন্তু স্যাট করে মেরে দিচ্ছে পরের দিন। আর যদি রেজাল্ট উইক থাকে, তখন ব্রেকআউট সে তো নিবে না, সেখান থেকে আরও মাইনাস চলে আসবে। তাহলে আমাদের কি করতে হবে, রেজাল্ট ডেট কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা ওই সমস্ত স্টকে কাজ করব যেগুলো রেজাল্ট ডেট কাছাকাছি নেই, বা রেজাল্ট ডেট আমাদের এইখানে এসছিল, স্টকটা ব্রেকআউট হওয়ার কাছাকাছি এইখানে রেজাল্ট ভালো এসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আপনি তো চার্ট দেখছেন,
যে আপনি তো এরকম বলেছিলেন ওরকম বলেছিলেন, কিন্তু এখানে যে ই দিয়ে লেখা আছে ট্রেডিং ভিউতে, ব্যাস আপনি ওটা দেখেননি, কাজ শেষ। স্টক তো যাচ্ছেই না কোনো মতে উপরে। স্যার কী হলো, আরে এখানে রেজাল্ট খারাপ এসছে। ওকে, তাহলে আমার দেখতে হবে যে রেজাল্ট ডেটকে আমাদের অ্যাভয়েড রাখতে হবে। যদি কোনো স্টক ব্রেকআউট দেয় বা ব্রেকআউটের কাছাকাছি এলে আমরা রেজাল্ট ডেটটা মানে রেজাল্টটা আমরা চেক করব, গত কোয়ার্টারে আমরা স্টকটার রেজাল্ট কী ছিল, ভালো ছিল না মন্দ ছিল, 1 নম্বর। 2 নম্বর কী বললাম, যদি কোনো স্টক ব্রেকআউট লেভেলের কাছাকাছি রেজাল্ট ডেট এসে থাকে এবং যদি ভালো হয়, গুড রেজাল্ট হয়, তাহলে কিন্তু স্টকটা উপরে যেতে বাধ্য। আপনি কিন্তু কনফার্মেশন একটা পেয়ে যাচ্ছেন যে স্টকটা হ্যাঁ উপরে যেতে পারে, কারণ স্টকটার রেজাল্ট ভালো এসছে। এটা একটা মারাত্মক জিনিস, এটা আপনারা খাতায় লিখে নিন আজ থেকে, এবং স্টকের রেজাল্ট দেখা চেক করুন ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে। কার রেজাল্ট কখন আছে, কোন স্টক ব্রেকআউট এরিয়ার কাছাকাছি আছে এবং রেজাল্ট ডেটও কাছাকাছি চলে এসছে, বোঝা গেল? স্টকে ট্রেড নেওয়ার আগে আপনি রেজাল্ট ডেট নোট করুন, টাইমার দিয়ে দিন ফোনে, ওই স্টকের অমুক দিন রেজাল্ট আছে, যদি আপনি অ্যাভয়েড করে যান বা মিস করে যান চার্টে রেজাল্ট ডেট দেখতে। তো বোঝা গেল কতগুলো ব্যাপার এখান থেকে, স্টক মার্কেট থেকে আপনি মানে খালি খালি টাকা ইনকাম করে নেবেন। তো এটা জিরো সাম গেম, কি বললাম, ইটস এ জিরো সাম গেম, জিরো জিরো। আপনি লাভ করলে দেখবেন ওপারে কিন্তু কেউ লস করছে। তাহলে একটা ব্যাপার বলুন দেখি, আপনি অন্যের টাকা নিজের পকেটে ঢুকাচ্ছেন, তাহলে কত বড় আমাদের স্মার্ট হতে হবে, না হলে অন্যের টাকা আপনি পকেটে ঢুকাতে পারবেন? কোনো দিন পারবেন না। সে আপনাকে ছেড়ে কথা বলবে না। সে যদি জানতে পারে যে আমার টাকা আপনি নিয়েছেন, সে কি আপনাকে ছাড়বে? অনলি শেয়ার মার্কেট এমন একটি জায়গা যেখান থেকে আপনি অন্যের টাকা নিজের পকেটে ঢুকাতে পারেন, ও কিন্তু কিছুই করতে পারবেন না। অতএব এখানে বলি, আমি একটা যোগ করলাম, অতএব বলা হচ্ছে এখানে আমাদের চোখ কান নাক কিন্তু সমস্ত খোলা রাখতে হবে। অন্যের টাকা যখন আমাদের নিজের পকেটে ঢুকাচ্ছি আমরা, সমস্ত কিন্তু আমাদের চোখ কান নাক সব কিন্তু আমাদের একদম অ্যাক্টিভ থাকতে হবে। এখানে স্মার্টনেসের কোনো প্রয়োজন নেই, এখানে আমাদের অ্যাক্টিভনেস প্রয়োজন ভালোভাবে। কি বললাম, এখানে অ্যাক্টিভনেস কিন্তু ভালোভাবে প্রয়োজন একটা স্টকে এন্ট্রি নিতে গেলে। ওকে, এটা ছিল আমাদের মেন কারণ। অর্থাৎ এই যে পয়েন্টগুলো বললাম 10 থেকে 11টা, আপনারা আবার দেখুন ভিডিওটা, যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখুন। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি কিন্তু আবার বোঝাবো। ঠিক আছে, আমি কিন্তু বোঝানোর জন্য প্রস্তুত আবার। ওকে, আপনাদের চিন্তা করার কিছু কারণ নেই, আমি কিন্তু সবসময় আপনাদের কাছে আছি। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে, মেন হচ্ছে মানে ক্যাপিটাল, 12 নম্বর যদি পয়েন্ট বলি, এটা কিন্তু ক্যাপিটাল মার্কেট, ইটস এ ক্যাপিটাল মার্কেট। আপনি যেমন ক্যাপিটাল নিয়ে আসবেন তেমন কিন্তু আপনার গেন হবে। ঠিক আছে, আপনি 20,000 নিয়ে এলে যদি ট্রেড করেন, তার গেন তেমন হবে। আর যদি 1 লাখ টাকা নিয়ে আসেন, তার গেন কিন্তু অন্যরকম হবে। বা 5 লাখ টাকা যে নিয়ে আসছে, তার গেন কিন্তু অন্যরকম হবে। মানে ওর যদি প্রফিট করে 5% প্রফিট করলে, ও কিন্তু ভালো প্রফিট করে নেবে, যে 5 লাখ এখানে নিয়ে এসছে। ঠিক আছে, তো আমরা আপনাদেরকে বলছি না যে আপনি 5 লাখ নিয়ে আসুন, আপনি সিস্টেমটাকে বোঝার চেষ্টা করুন। স্টক মার্কেট কিন্তু সারা জীবন চলবে, সারা জীবন থাকবে। আমরা মারা যাব, স্টক মার্কেট কিন্তু ঠিক চলবে। ওকে, তো এখানে তাড়াহুড়ো করার দরকার নেই, শান্ত মনে চুপচাপ করে আমি যে নিয়মগুলো বললাম, রুলগুলো, চার্ট প্যাটার্ন প্লাস আমাদের যে পলিসিগুলো রয়েছে, আমাদের সিস্টেমগুলো রয়েছে, কীভাবে একটা স্টককে আমরা এন্ট্রি নেব, কী কী লক্ষণ থাকলে আমরা এন্ট্রি নেব, সেগুলো ভালোভাবে দেখুন। চার্টটাকে তাকিয়ে থাকুন এখন 2 মিনিট বা 5 মিনিট 10 মিনিট ধরে। ওকে, তারপরে কিন্তু আপনার ট্রেডটা নেন। আপনাকে বলছি না যে একটা হিউজ ক্যাপিটাল এখানে আপনাকে দরকার, এখানে কিন্তু বুদ্ধি খুবই অ্যাক্টিভনেস কিন্তু খুবই দরকার। তাহলে কিন্তু আপনি লো ক্যাপিটাল থেকে কিন্তু আপনি একটা বিশাল গেইন করে যাবেন। ওকে, এখানে বড় ক্যাপিটাল আনার কোনো দরকার নেই। 20% সিএজিআরে আপনি কিন্তু স্টকটাকে 5 ইয়ার্সে ডবল করে ফেলছেন। তাহলে যদি আপনি 50,000 অ্যাটলিস্ট 50,000 টাকা নিয়ে আসেন, তাহলে কিন্তু 5 বছরে ডবল।
1 লাখ, আবার 5 বছরে ডবল 2 লাখ, তারপরে 4 লাখ। তাহলে এইভাবে দেখবেন যখন শেষ 15 থেকে 20 বছরে যাবেন তখন কিন্তু আপনি একটা বিশাল টাকা গেইন করে নিচ্ছেন। যদি আমরা অ্যাটলিস্ট 20% ধরেছি, মানে যেটা খুবই মিনিমাম মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, আমাদের পেশেন্স নিয়ে কাজ করতে হবে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের এগোতে হবে। এখানে রিগ্রেট ফিল করার দরকার নেই। এটা হচ্ছে স্টক মার্কেট, এটা হচ্ছে ভগবান, একে আমাকে আমাদের যা দেবে ওটা কিন্তু আমাকে মেনে নিতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ওই মানে ভিডিওগুলো আমি কিছুগুলো ডিলিট করেছি, 3টা ভিডিও স্টকের যে আমি রেকমেন্ড করেছিলাম, মানে শর্টস আকারে ছেড়েছিলাম, সেগুলো কিন্তু 1 মিনিটের উপরে চলে যাচ্ছে, সেই জন্য আমি ডিলিট করে দিয়েছি। আর আপনাদের যদি কোনো স্টক নিয়ে কোনো কথাবার্তা বলার ইচ্ছে থাকে তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্টে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আমি একটা ভিডিওর মাধ্যমে পুরো স্টকগুলো আলোচনা করে দেবো। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু এর কমেন্ট বক্সে জানান, ঠিক আছে? তো আজ তাহলে এখানেই, বাই।